একটা অঞ্চলের নাম শুনলে আমাদের চোখে ভাসে নামি দামি গাড়ি, বিশাল বিশাল সব অট্টালিকা আর টাকার কুমিরদের বিলাসবহুল জীবনযাপন। দ্য মিডল ইস্ট। কিন্তু এখন যে মধ্যপ্রাচ্যকে আমরা দেখছি তা কিন্তু এর আসল রূপ না। গত 100 বছর ধরে এই অঞ্চলে যত রক্তপাত হয়েছে তা দিয়ে হয়তো একটা ছোটখাটো সাগর বানিয়ে ফেলা যাবে। 1956 সুয়েজ ক্রাইসিস, 67 সিক্স ডে ওয়ার, 80 থেকে 88 ইরাক ইরান যুদ্ধ, 90-তে গালফ ওয়ার, 2003 থেকে 11 ইরাকে আমেরিকার আগ্রাসন, 11 থেকে 24 সিরিয়ায় সিভিল ওয়ার, গত বছর 2025-এ 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ, আর এখন আমেরিকা ইরান যুদ্ধের থমথমে পরিস্থিতি। For 47 years they've been talking and talking and talking. In the meantime, we've lost a lot of lives while they talk. একটু ভেবে দেখুন তো, মধ্যপ্রাচ্যের এত বালা মুসিবত কি আসলেই স্বাভাবিক? ডেমোক্রেসি আর হিউম্যান রাইটসের যে গল্পগুলো আমাদের শোনানো হয় তার বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এই আধুনিক সভ্যতার জৌলুস আর প্রযুক্তির চাকচিক্যের আড়ালে কান পাতলে শোনা যায় লাখো মানুষের হাহাকার। Our homeland, our lives. We have lost everything. Seriously, everything. And how do you explain that to a mum who is asking you, what can you do for my child? Why do we deserve this? What did we do to this? যে ফিউচারিস্টিক শহরগুলো আজ মরুর বুকে দাঁড়িয়ে আছে তার পেছনে রয়েছে কোনো না কোনো শহর ধ্বংসে নীরব সম্মতি। এই কয় বছর আগেও এই আরবরা হাজিদের জাহাজ ভিড়লে সাহায্য নিতে হাত পেতে বসে থাকত, কিন্তু আজ অঢেল সম্পদ আর বিলাসিতার আড়ালে গোটা এই অঞ্চলকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শুনতে একটু কষ্ট হচ্ছে, তাই না? বাট ইটস দ্য হার্শ রিয়েলিটি। কিন্তু আরও ভয়ঙ্কর তথ্য হলো পুরো বিশ্বকে এই ডলারের গোলাম হতে বাধ্য করা হয়েছে এই মধ্যপ্রাচ্যের হাত ধরে। The simple definition of a petrodollar is the revenue from oil in mainly Middle Eastern countries, a revenue that is denominated in US dollars. আর বিশ্বের পরাশক্তিগুলো এখানে শান্তির বদলে বেছে নিয়েছে স্থায়ী অস্থিরতাকে। একটা সময় বটগাছের মতো গোটা এই অঞ্চলকে আগলে রেখেছিল ওসমানীয়রা, দ্য গ্রেট অটোমান এম্পায়ার। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর সেই বিশাল বটগাছকে তাসের ঘরের মতো ভেঙে ফেলা হলো। এটা কোনো যুদ্ধের গল্প না, ক্ষমতা, চুক্তি আর পশ্চিমাদের নীরব আগ্রাসনের তিক্ত বাস্তবতা। In just 6 weeks, the empire had lost over 150,000 men. আর আজকের ভিডিওতে আমি সেই তিক্ত বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে থাকছে সেই অটোমানের পতন থেকে নিয়ে আজকের গাজা বা সিরিয়া সংকট পর্যন্ত আমেরিকা কিভাবে ধাপে ধাপে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গিলে খাচ্ছে। আরও তুলে ধরবো মধ্যপ্রাচ্যের মাস্টার ম্যানিপুলেটর বা বাহুবলী শেখদের আসল চেহারা। তো চলুন শুরু করা যাক। আমেরিকা এই অঞ্চলে আসার আগে মধ্যপ্রাচ্য বলে আজকের এই আলাদা ডজনখানেক দেশ ছিল না। প্রায় 600 বছর ধরে এই পুরো অঞ্চলটি শাসিত হতো তুরস্কের ইস্তাম্বুল থেকে ওসমানীয় খিলাফতের মাধ্যমে। সেই সময় বাগদাদ থেকে দামেস্কো কিংবা কায়রো থেকে মক্কা যাওয়ার জন্য কোনো পাসপোর্ট বা ভিসারই দরকার হতো না। মানুষ ছিল এক পতাকার নিচে ঐক্যবদ্ধ। সাল 1914 শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। অটোমান সাম্রাজ্যের দায়িত্বে তখন সুলতান পঞ্চম মেহমেদ। কিন্তু 1908 সালের ইয়াং টার্কস বিপ্লবের পর সুলতানের ক্ষমতা অত্যন্ত সীমিত হয়ে পড়েছিল এবং প্রকৃত ক্ষমতা চলে যায় 3 উপদেষ্টার হাতে, যাদেরকে পাশা বলা হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই 3 পাশার দায়িত্বে ছিলেন এনভার পাশা, তালাত পাশা এবং জেমাল পাশা। সুলতান ব্যক্তিগতভাবে জার্মান ঘাসা নীতির বিরোধী ছিলেন এবং চেয়েছিলেন কোনোভাবেই যেন ওসমানীয়রা এই যুদ্ধে না জড়ায়। কিন্তু ওই 3 পাশা জার্মানির সাথে গোপন চুক্তি করে ফেলল, আর তারপর সুলতানকে একরকম বাধ্য করেই এই যুদ্ধে জড়ানো হলো উসমানীয় সাম্রাজ্যকে। 14 নভেম্বর 1914 খলিফা হিসেবে সুলতান পঞ্চম মেহমেদ মিত্রশক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, আর এটাই ছিল আনুষ্ঠানিকভাবে সর্বশেষ কোনো জিহাদের ঘোষণা। তবে সুলতানের সেই ডাক মুসলিম বিশ্বকে জাগাতে পারেনি। উল্টো ব্রিটিশদের উস্কানিতে আরবরাই তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, যা 1916 আরব বিদ্রোহ নামে পরিচিত। এই সময় আরবরা যখন তুর্কিদের সাথে লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই ব্রিটিশ কূটনীতিবিদ মার্ক সাইক্স আর ফরাসি প্রতিনিধি ফ্রাসোয়া জর্জাস পিকো একটা গোপন চুক্তি সই করেন। এটাই সেই কুখ্যাত সাইক্স পিকো চুক্তি। এই চুক্তি অনুযায়ী আরব ভূখণ্ডকে নিজেদের মধ্যে ভাগ করে নিল ইউরোপীয়রা। জর্ডান, ইরাক আর ফিলিস্তিনি গেল ব্রিটিশদের ভাগে, সিরিয়া, লেবানন নিল ফ্রান্স। চক্রান্ত এখানেই শেষ হলো না। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফো একটা ঘোষণা করলো যে ফিলিস্তিনির মাটিতে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র গঠন করে দেবে। আর এটাই সেই ব্যালফোর ঘোষণা।
অর্থাৎ আরবরা তুর্কিদের তাড়ালো ঠিকই, কিন্তু নিজ ভূমিতেই তারা পরবাসী হয়ে গেল। আর বিশাল অচমান বৃক্ষটা যখন মাটিতে লুটিয়ে পড়ল, তার উপর জেঁকে বসলো ইউরোপীয় শকুনেরা। কিন্তু ইউরোপের এই দাদাগিরিও খুব বেশি দিন টিকল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ক্রমেই দুর্বল হয়ে যেতে লাগলো। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, যে ব্রিটেন আর ফ্রান্স সারা দুনিয়া শাসন করে বেড়াতো, তারা নিজেদের দেশ পরিচালনার মতোই টাকা খুঁজে পাচ্ছিল না। তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছিল যে মধ্যপ্রাচ্যের মতো এত বিশাল ভূখণ্ডে দাদাগিরি চালানোর মতো সক্ষমতা তাদের ছিল না। আর এই শূন্যস্থানে আবির্ভাব ঘটলো আসল খলনায়কের, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক এখান থেকেই আমেরিকা সুপার পাওয়ার হয়ে ওঠা। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যে ফোর্সফুলি এন্ট্রি নেয়নি, ওরা এসেছিল ডলার আর নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে। 14 ফেব্রুয়ারি 1945 সাল, বিশ্ব যখন যুদ্ধে সব ক্ষত সারিয়ে উঠছিল, ঠিক তখন সুয়েজ খালের কাছে ইউএসএস কুইন্সি নামের এক মার্কিন জাহাজে রচিত হলো আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, অন্যদিকে সৌদির কিং আব্দুল আজিজ। কোনো দোভাষী ছাড়াই তাদের মধ্যে এক অলিখিত সমঝোতা হলো, যা অনুযায়ী সৌদি আরবের মাটির নিচে সমস্ত তেল পাবে আমেরিকা, আর বিনিময়ে সৌদির রাজপরিবারকে আমৃত্যু নিরাপত্তা দিয়ে যাবে মার্কিন সেনাবাহিনী। কেননা আমেরিকা বুঝতে পেরেছিল ভবিষ্যতে কোন দেশ শক্তিশালী হবে আর কে পিছিয়ে থাকবে তা নির্ভর করছে একটা জিনিসের উপর, তা হলো তেল। আর তাই যে তেলের বাজার নিয়ন্ত্রণ করবে সেই শাসন করবে পুরো বিশ্ব। আর সত্যি সত্যি তারপর থেকে বিশ্বের নিয়ন্ত্রণ চলে গেল তেলের বাজারের উপর। ট্যাঙ্ক, বিমান, জাহাজ, পুরো অর্থনীতি হয়ে পড়ল তেলের উপর নির্ভরশীল। তবে আমেরিকা শুধুমাত্র তেল কিনতে আসেনি মধ্যপ্রাচ্যে, তারা এসেছিল পুরো তেলের উৎসগুলোই কবজা করে নিতে। আর অল্প সময়ের মধ্যেই আমেরিকান কোম্পানিগুলো তেলের উত্তোলন থেকে শুরু করে পরিবহন, পরিশোধন, বাজারজাতকরণ পর্যন্ত সমস্ত চেইন দখল করে নিল। আর তাই সেদিনে সেই একটা চুক্তি বদলে দিল পরবর্তী 100 বছরের বিশ্ব রাজনীতি। 12 মার্চ 1947 সাল, মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একটা ক্লিয়ার স্টেটমেন্ট জারি করলেন। ইতিহাসে এটা ট্রুম্যান ডক্ট্রিন নামে পরিচিত, যাতে বলা হয় সোভিয়েত ইউনিয়ন বা অন্য কেউ যদি মধ্যপ্রাচ্যে নাক গলায় তবে আমেরিকা চুপ করে থাকবে না। আর এভাবেই মধ্যপ্রাচ্যে স্বঘোষিত পুলিশ হিসেবে আমেরিকা নিজেদের নাম লিখিয়ে নিল। ভিডিওটা নেক্সট পার্টে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। 1951 সাল, ইরানের ইতিহাসে এক নতুন সূর্যের উদয় হলো। গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি কোনো স্বৈরশাসক ছিলেন না, বরং ছিলেন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এক দেশপ্রেমিক। কিন্তু এই দেশপ্রেমী তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ক্ষমতায় এসে তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন, ঘোষণা করলেন ইরানের তেল হবে শুধুমাত্র ইরানিদের। ব্রিটিশ কোম্পানিগুলো আর ইরান থেকে তেল লুটে নিতে পারবে না। ইরানের তেল শিল্পকে তিনি জাতীয়করণ করে ফেললেন। আর এইটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ব্রিটেন এই অপমান সহ্য করতে পারল না, তারা প্রথমে ইরান অবরোধ করলো, কিন্তু মোসাদ্দেক নতি স্বীকার করলেন না। তখন ব্রিটিশরা দ্বারস্থ হলো আমেরিকা। তারা আমেরিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ারকে বোঝালো মোসাদ্দেক যদি সফল হয় তবে পুরো মধ্যপ্রাচ্য পশ্চিমা নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাবে। আর তখন আমেরিকা পড়ল এক কঠিন পরীক্ষায়। একদিকে তাদের মুখের গণতন্ত্রের বলি, ঠিক অন্যদিকে তাদের তৈলাক্ত স্বার্থ। তবে দিন শেষে আসল চেহারাটা দেখাতেই হলো তাদের। গণতন্ত্রের বদলে তারা বেছে নিল স্বার্থকে। 1953 সাল, মার্কিন গোয়েন্দা সংস্থার ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলে শুরু করলো অপারেশন অ্যাজাক্স। ইতিহাসে এটাই ছিল আমেরিকার প্রথম কোনো দেশের সরকারকে সরাসরি পতনের মিশন। এই অপারেশনে তারা প্রায় $1 মিলিয়ন ব্যয় করে ইরানের অভ্যন্তরে দাঙ্গা বাঁধানোর জন্য। খবরের কাগজগুলোতেও ছড়ানো হলো প্রধানমন্ত্রী মোসাদ্দেকের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা। এই সব মিলিয়ে সেই বছরের 19 আগস্ট এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে বন্দী করা হলো। গণতন্ত্রের সমাধি হলো ইরান, আর ইরানের সিংহাসনে বসানো হলো আমেরিকার ননির পুতুল রেজা শাহ পাহলভিকে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে একটা ব্যাপার ক্লিয়ার করে দিল যে আমেরিকা যাকে চাইবে সেই থাকবে ক্ষমতায়। তারপর একে একে কমিউনিজম, টেরোরিজম, সাদ্দাম, গাদ্দাফি করে করে একের পর এক মধ্যপ্রাচ্যের দেশে আমেরিকা প্রভাব বিস্তার করতে লাগলো। আর এই শীতল যুদ্ধগুলোই আমেরিকার জন্য হয়ে উঠল মধ্যপ্রাচ্যে দাদাগিরির দ্য আলটিমেট লাইসেন্স। 1948 সালে ইসরায়েল যখন রাষ্ট্র গঠন করলো, তখন থেকেই মধ্যপ্রাচ্যের রাজনীতির ব্যাকরণ বদলে যায়। শুরুতে আমেরিকা আজকের মতো ইসরায়েলের এত বড় বন্ধু ছিল না। 1950-এর দশকেও আমেরিকা চেষ্টা করেছিল আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু পরিস্থিতি বদলে দিল কোল্ড ওয়ার পিরিয়ড। আমেরিকা দেখলো বিশ্ব, সিরিয়া আর ইরাক ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকছে, আর তখনই আমেরিকার কাছে ইসরায়েল হয়ে উঠল তুরুপের তাস। আমেরিকা দেখলো মধ্যপ্রাচ্যের বিশাল বিশাল তেলের খনি আর কৌশলগত রুটগুলো পাহারা দেওয়ার জন্য তার নিজের লাখ লাখ সেনা মোতায়েনের চেয়ে ইসরায়েলকে শক্তিশালী করে রাখা বেশি কার্যকরী এবং বাজেট ফ্রেন্ডলিও। আর ইসরায়েলকে শক্তিশালী করতে পারলে আরব দেশগুলো এমনিতেই চাপে থাকবে, আর আমেরিকার আধিপত্য বা হেজমনিও বজায় থাকবে 100-তে 100। এরপর 1967 সালের 6 দিনের যুদ্ধ।
ইসরায়েল যখন একসাথে 3টা আরব দেশ মিশর, সিরিয়া আর জর্ডানকে পরাজিত করলো, তখন ওয়াশিংটন বুঝতে পারলো ইসরায়েলই হলো এই অঞ্চলের আসল শক্তি। তারপর থেকে আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়া শুরু করে দিল। লক্ষ্য ছিল একটাই, এই অঞ্চলে যাতে কোনো আরব জাতীয়তাবাদ বা সোভিয়েত ঘেঁষা শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে। তবে আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় ছিল 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তি। তারা আরব বিশ্বের সবচেয়ে বড় শক্তি মিশরকে বাধ্য করলো ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করতে। বিনিময়ে মিশরকে দেওয়া হলো $1.3 বিলিয়ন বাৎসরিক সহায়তা, আর ইসরায়েলকে দেওয়া হলো বাৎসরিক $3 বিলিয়ন মিলিটারি ফাইন্যান্স। আর এর ফলে আরব বিশ্বের ঐক্য একেবারেই ভেঙে গেল এবং এই অঞ্চলে ইসরায়েল হয়ে উঠল দ্য আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার, বা এমন যুদ্ধজাহাজ যা কখনোই ডুববে না। নিরাপদ হলো ইসরায়েল, আর মধ্যপ্রাচ্যে আমেরিকা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। রাজনীতিতে কোনো বন্ধুই চিরস্থায়ী না, আর এই ব্যাপারটা সাদ্দাম হোসেন হারে হারে টের পেয়েছিলেন। 80-র দশকে ইরাক যখন ইরানে হামলা করে, তখন আমেরিকা অস্ত্র আর বুদ্ধি দিয়ে সহায়তা করেছিল। কিন্তু ঠিক 1990 সালে ইরাক যখন কুয়েতে আক্রমণ করলো, আমেরিকার আতে লাগলো ঘা। তারা শুরু করে দিল অপারেশন ডেজার্ট স্টর্ম। ইট ওয়াজ লাইক দ্য বিগিনিং অফ দ্য এন্ড। আমেরিকা বুঝিয়ে দিল তাদের স্বার্থের বাইরে গেলে তারা কোনো পুরনো বন্ধুকেও ছাড় দেবে না। তবে এটা ছিল কেবল মহড়া মাত্র, আসল নাটক এখনো বাকি। 11 সেপ্টেম্বর 2001 আমেরিকার মাটিতে হওয়া 9/11-এর সেই হামলা পুরো বিশ্বের রাজনীতি ওলটপালট করে দিল। At 9:03, 18 minutes after the first plane hit, a second Boeing 767 সাথে সাথেই টেরোরিজমের তকমা লাগিয়ে ইরাকে হামলার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। Arm Iraq to free its people and to defend the world from grave danger. শুরু হলো ওয়ার অন টেরর। যদিও এই হামলার কেউই ইরাকের নাগরিক ছিল না, তারপরেও আমেরিকার টার্গেট হয়ে দাঁড়ালো ইরাক। সাল 2003, পুরো বিশ্বকে জানানো হলো সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্র আছে। এরপর জাতিসংঘের কোনো অনুমতি ছাড়াই ইরাকে পূর্ণ আক্রমণ করে দিল আমেরিকা। বিমান থেকে ফেলা মুহুর্মুহু বোমায় কয়েক সপ্তাহে পতন হলো বাগদাদের। কিন্তু সাদ্দাম হোসেনের সেই গণবিধ্বংসী মারণাস্ত্রের হদিস আজও তারা দেখাতে পারল না। ইরাকে আমেরিকার টার্গেট মূলত 2টা ছিল। প্রথমটা তাদের তেলের ভান্ডার, যা এখন পর্যন্ত রিজার্ভের দিক থেকে বিশ্বে 5ম অবস্থানে আছে, আর দ্বিতীয়টা হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র এই ইরাকে তাদের স্থায়ী সামরিক ঘাঁটি বসানো। আর ইরাক ইনভেশনের মধ্য দিয়ে আমেরিকা এই দুটো টার্গেটই অ্যাচিভ করে ফেলেছে। 2011, স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে লাগলো আরব দেশের সাধারণ মানুষ। কিন্তু এই গণতান্ত্রিক আন্দোলনকে দ্রুতই হাইজ্যাক করে নিল পশ্চিমারা। লক্ষ্য ছিল যেসব আরব নেতারা আমেরিকার কথা শোনে না তাদের দ্য এন্ড করে দেয়া, যেমন গাদ্দাফি, বাশার আল আসাদ, এমন আরও অনেকে। আর এবার গণতন্ত্রের নাম দিয়ে শুরু হলো নতুন ধ্বংসলীলা। লিবিয়ায় হামলা করলো ন্যাটো, গাদ্দাফিকে হত্যা করে ফেলা হলো। রেজাল্ট, লিবিয়া এখন একটা ডিজাস্টার। গাদ্দাফি নেয় আজকে প্রায় 15 বছর, কিন্তু লিবিয়া মাথা তুলে দাঁড়াতে পারে নাই। উল্টো সেখানে দাসপ্রথাও ফিরে এসেছে। অন্যদিকে সিরিয়ার বাশার আল আসাদকে সরাতে গিয়ে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র পাঠালো, যার লক্ষ্য ছিল আসাদের বাহিনীকে দুর্বল করা। কিন্তু সেই অস্ত্র কাদের হাতে গিয়ে পড়লো? আল কায়েদা, ISIS এবং অনেক অস্ত্র জর্ডান আর তুরস্কের কালোবাজারেও বিক্রি হয়েছে। আর আমেরিকা সেখানে সরাসরি সৈন্য না পাঠিয়ে পাঠালো ভাড়াটে যোদ্ধা। পুরো দেশটাকে জ্বালিয়ে ফেলতে লাগলো। কিন্তু মজার ব্যাপার হলো, একসময় আমেরিকা যাদেরকে অস্ত্র দিয়েছিল আসাদকে সরাতে, আজকে তাদেরকে মারতেই বিলিয়ন ডলার খরচ করে বিমান হামলা চালাতে হচ্ছে। এই মাত্র কদিন আগেও সিরিয়া ট্যুর দিয়ে আসলো মার্কিন বিমান বাহিনী। এরপর আসে ইরান সৌদি দ্বন্দ্ব। মধ্যপ্রাচ্যে আমেরিকা তার দাদাগিরি টিকিয়ে রাখতে একটা পুরনো ট্রিক্স খুব বেশি ব্যবহার করে, তা হলো দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ শত্রুর শত্রু আমার বন্ধু। আর তারা এই হিসেবে ইরানকে ব্যবহার করে সৌদি আরব সহ গোটা আরব বিশ্বে বিলিয়ন ডলারের অস্ত্রের ব্যবসা করে আসছে। আপনি জানলে অবাক হবেন, আমেরিকা থেকে সর্বোচ্চ অস্ত্র কেনায় শীর্ষ 5 দেশের মধ্যে 3টাই মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি। তারপর একদিকে শিয়া সুন্নি দ্বন্দ্বের আগুনে ঘি ঢালা, অন্যদিকে নিজেদের অস্ত্রের বাজার সবসময় গরম রাখা। এই দ্বিমুখী নীতিতে মধ্যপ্রাচ্যের প্রায় সব গোলমালের পেছনেই রয়েছে আমেরিকার স্বার্থ। আর কৌশলে বিলাসিতা আর নগ্নতা ঢুকিয়ে পুরো আরব বিশ্বকেই ঘুম পাড়িয়ে দিয়েছে তারা। এইটা আর ডিটেলসে বলা যাবে না, সেন্সর ইস্যু হয়ে যাইতে পারে। তবে পুরনো সাম্রাজ্যগুলোর মতো আমেরিকা উপনিবেশ বানায়নি, ওরা বানিয়েছে সামরিক ঘাঁটি। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার 19টা সামরিক ঘাঁটি রয়েছে। আর একটা সামরিক উপস্থিতি যথেষ্ট। সেখানকার আকাশ,
সমুদ্রপথ আর সরকারগুলোকে প্রভাবিত করার জন্য। তার উপর আবার তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যা যে কোনো দেশেরই ভাগ্য বদলে দিতে পারে। এই সব মিলিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যকে এমন এক জালে আটকে ফেলেছে যা থেকে তারা চাওয়া মাত্রই বেরোতে পারবে না। প্রশ্ন উঠতেই পারে, এই 100 বছরে আমেরিকা কি তাদের মিশনে সফল? কৌশলগতভাবে হয়তো তারা তেল আর ইসরায়েলকে রক্ষা করে গিয়েছে, কিন্তু হারিয়েছে বিশ্ববাসীর বিশ্বাস। অন্যদিকে চীন আর রাশিয়া খেলছে অন্য খেলা। চায়না এখন যুদ্ধের বদলে ব্যবসার প্রস্তাব নিয়ে আসছে, আর রাশিয়া দেখাচ্ছে সামরিক বিকল্প। রিসেন্টলি চীনের মধ্যস্থতায় সৌদি আরব আর ইরানের যে একটা কোলাবোরেশন হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের দেয়ালে ফাটল লাগতে শুরু করেছে। তারা এখন কেবল ওয়াশিংটনের আঙুলেই নাচে না। মধ্যপ্রাচ্যের ইতিহাস কেবল তেলের ইতিহাস না, এটা একটা ট্র্যাজেডিক ইতিহাস। এখানেই শুরু হয়েছিল মানব সভ্যতার বিকাশ। আমাদের মুখের ভাষায় লিখিত রূপও তারাই প্রথম বানিয়েছিল। আজকের আধুনিক পশ্চিমা সভ্যতার যে বিলাসিতা, যে জৌলুস আমরা দেখি, তার অনেকটাই গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের মানুষের রক্ত আর অশ্রুর বিনিময়ে। অটোমান নামে সেই বিশাল বটগাছটাকে উপড়ে ফেলার পর থেকে আজকে পর্যন্ত এই অঞ্চল দাবার কুটির মতোই ব্যবহৃত হয়ে এসেছে। শান্তির ঊর্ধ্বে স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে। ইতিহাসের এই লম্বা সফর শেষে আপনি কি মনে করেন? আমেরিকা কি আদৌ মধ্যপ্রাচ্য ছেড়ে যাবে, নাকি চীন আর রাশিয়ার আগমন এখানে নতুন করে বড় কোনো যুদ্ধের আশঙ্কা তৈরি করছে? আপনার উত্তরটা হ্যাঁ বা না যাই হোক, তা কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।